নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আরও একটি গভীরে বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ 10ই ডিসেম্বর 2025 বুধবার, আর শেয়ার বাজারের মেজাজটা ঠিক আজকের কলকাতার শীতের বিকেলের মতো, বেশ হিমেল। একদম, পরপর 3 দিন ধরে বাজার পড়ছে। হ্যাঁ, সেন্সেক্স প্রায় 275 পয়েন্ট নিচে 84,391-এ, আর নিফটি প্রায় 82 পয়েন্ট নিচে 25,758-তে বন্ধ হয়েছে। কিন্তু এই সংখ্যাগুলো তো আসল গল্পের সামান্য একটা অংশ মাত্র। ঠিক তাই, আসল গল্পটা হলো একটা রুদ্ধশ্বাস তড়ি টানাটানির লড়াই। একদিকে দেখুন, বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইআইরা হাজার হাজার কোটি টাকা বাজার থেকে বের করে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমাদের দেশীয় ফান্ড বা ডিআইআইরা, আমাদের আপনার মতো বিনিয়োগকারীদের এসআইপির টাকায় বুক চিতিয়ে সেই পতনটা আটকানোর চেষ্টা করছে। এক্স্যাক্টলি। আজকের এই পর্বে আমরা ঠিক এই টানাপোড়েনের পোস্টমর্টম করব, জানব কোন সেক্টরে জাহাজ ডুবছে, কোনটা আবার স্রোতের বিপরীতে ছুটছে। আর এই টালমাটাল সমুদ্রে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের ঠিক কী করা উচিত, চলুন তাহলে শুরু করা যাক। এই যে বাজার টানা 3 দিন ধরে পড়ছে, এর পেছনের মূল ভিলেনটাকে দেখে তো মনে হচ্ছে শুধু ভারতের একা সমস্যা নয়, গোটা বিশ্বজুড়ে একটা চাপা উত্তেজনা কাজ করছে। একদম ঠিক ধরেছেন। আজকের বাজারের দুর্বলতার পেছনে দেখুন 3টে প্রধান কারণ আছে, আর সবচেয়ে বড় কারণটা লুকিয়ে আছে আমেরিকায়, তাদের ফেডারেল রিজার্ভের মিটিংয়ে। বাজার মোটামুটি ধরেই নিয়েছে যে 25 বেসিস পয়েন্টের একটা রেট কাট আসছে। 1 মিনিট, রেট কাট তো বাজারের জন্য ভালো খবর, তাই না? তাহলে ভয়টা কোথায়? ভয়টা হলো কাটের ধরনে। বাজারে একটা কথা ঘুরছে, হকিশ কাট। আচ্ছা, লেটস আনপ্যাক দিস। হকিশ কাট শব্দটা একটু খটমট লাগছে। এর মানে কি? রেট তো কমছে, কিন্তু তার মধ্যে একটা কড়া মনোভাব লুকিয়ে আছে। প্রিসাইজলি। ফেড হয়তো এখনই সুদ কমিয়ে বাজারকে খুশি করবে, কিন্তু সাথে এটাও ইঙ্গিত দেবে যে 2026 সালের জন্য তারা খুব বেশি তাড়াহুড়ো করতে রাজি নয়, খুব ধীরে ধীরে এগোবে। ও আচ্ছা। আর এই কড়া বার্তার কারণেই ইউএস ডলার আবার শক্তিশালী হচ্ছে। ডলার ইন্ডেক্স বা ডিএক্সওয়াই প্রায় 99.21-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। আর যখনই ডলার শক্তিশালী হয়, তখনই ভারত বা অন্য এমার্জিং মার্কেট থেকে টাকা বেরিয়ে যেতে শুরু করে। আর এখানেই তো আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টটা আসছে, তাই না? এই এফআইআই আর ডিআইআই এর মহাযুদ্ধ। হ্যাঁ, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইরা তো তাহলে এই কারণেই লাগাতার শেয়ার বিক্রি করছে। হ্যাঁ, এবং কি পরিমাণে বিক্রি করছে সেই অঙ্কটা শুনলে অবাক হতে হয়। শুধু 9 ডিসেম্বরই তারা প্রায় 3,760 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। 3,760 কোটি। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ ধরলে অঙ্কটা প্রায় 14,883 কোটি টাকা। এর আরেকটা বড় কারণ হলো ভারতীয় রুপির পতন। রুপি এখন প্রায় 90-এর মনস্তাত্ত্বিক স্তরের কাছাকাছি চলে এসেছে। যখন রুপি দুর্বল হয়, তখন এফআইআইদের ডলারের হিসেবে রিটার্ন কমে যায়, তাই তারা লাভ তুলে নিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু এর উল্টো দিকে তো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস। একদম। তারা তো ডিসেম্বরে প্রায় 23,584 কোটি টাকার শেয়ার কিনেছে। এই অঙ্কটা ঠিক কতটা বড় যদি একটু ধারণা দেন? 23,584 কোটি টাকা। এই অঙ্কটা এতটাই বিশাল যে এটা দিয়ে প্রায় 2টো নতুন ব্যান্ডরা ওয়ার্ল্ডলি সিলিং তৈরি করা যায়। অবিশ্বাস্য। এই টাকাটাই আজ বাজারকে পুরোপুরি ধসে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। আর এই টাকার উৎস হলো আমাদের আপনার মতো রিটেল ইনভেস্টরদের এসআইপি। উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা সবসময় বলি যে এই দেশীয় টাকার শক্তি এখন ভারতীয় বাজারের সবচেয়ে বড় বর্ম। তাহলে একদিকে এফআইআইদের বিক্রির বন্যা, আর অন্যদিকে ডিআইআইদের তৈরি করা বাঁধ। দারুণ একটা লড়াই চলছে। আচ্ছা, এই তো গেল বড় ছবির কথা। এই লড়াইয়ের প্রভাবটা ঠিক কোন কোন সেক্টর আর স্টকের উপর সবচেয়ে বেশি পড়ছে? শুরু করা যাক তাদের দিয়ে, যারা আজ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। অবশ্যই, আজকের বাজার ছিল সেক্টরাল রোটেশনের একটা আদর্শ উদাহরণ। দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল এভিয়েশন সেক্টর, বিশেষ করে ইন্ডিগো, যার শেয়ার আজ প্রায় 3.26% পড়েছে। কারণ সরকার তাদের ডোমেস্টিক ফ্লাইটে 10% কমাতে নির্দেশ দিয়েছে। কিন্তু ইন্ডিগোর তো বাজারে প্রায় একচিটিয়া আধিপত্য। এই ধরনের ছোটখাটো সমস্যা কি তারা সহজেই সামলে নিতে পারবে না? বিনিয়োগকারীরা কি একটু বেশি ওভাররিঅ্যাক্ট করছে? প্রশ্নটা খুব ভালো, কিন্তু এটা শুধু ছোটখাটো সমস্যা নয়। এর পেছনে রয়েছে সম্প্রতি পাইলটের অভাবে প্রায় 5,000 ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা। বাজার এটাকে একটা স্ট্রাকচারাল ডি রেটিং ইভেন্ট হিসেবে দেখছে।
আবার একটা নতুন শব্দ, স্ট্রাকচারাল ডি রেটিং ইভেন্ট। উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য একটু সহজ করে বলবেন। নিশ্চয়ই। এর মানে হলো এটা কোনো একদিনের সাময়িক সমস্যা নয়, বরং কোম্পানির ব্যবসায়িক মডেলে একটা দীর্ঘমেয়াদী কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা। এর সাথে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই এর তদন্তের সম্ভাবনাও জুড়ে গেছে। ও। তাদের বিরুদ্ধে বাজারে নিজেদের ক্ষমতার অপব্যবহার বা অ্যাবিউজ অফ ডমিনেন্ট পজিশনের অভিযোগ উঠতে পারে। এই ধরনের রেগুলেটরি রিস্ক বিদেশি বিনিয়োগকারীরা একদম পছন্দ করে না। একদমই না। তাই তারা সবার আগে এই ধরনের স্টক বিক্রি করে বেরিয়ে যায়। বুঝলাম। এভিয়েশনের পর আর একটা সেক্টর যেটা নিয়ে খুব কথা হচ্ছে সেটা হলো কনজাম্পশন বা ভোগ ব্যয়, বিশেষ করে ট্রেন্ট লিমিটেড। হ্যাঁ, ট্রেন্ট। টাটা গ্রুপের এই স্টকটা তো একসময় বিনিয়োগকারীদের চোখের মণি ছিল। ওয়েস্টসাইড আর জুডিওর মালিক, অথচ এখন 2025 সালের নিফটির সবচেয়ে খারাপ পারফর্মার। এবছর স্টকটা 41%-এর বেশি পড়েছে। কারণটা কি? হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ, একে বলা হচ্ছে কনজাম্পশন প্রিমিয়াম বাবলের ফাটা। কনজাম্পশন প্রিমিয়াম বাবল মানে আমরা কি প্রয়োজনের থেকে অনেক বেশি দাম দিচ্ছিলাম এই স্টকটার জন্য, শুধু ভালো ব্র্যান্ড ভ্যালুর কারণে? একদম। বাজার ট্রেন্ডকে 100-র বেশি পিই মাল্টিপল দিচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অতিরিক্ত জুডিও স্টোর খোলার ফলে তাদের নিজেদেরই ওয়েবসাইটের সেলস কমে যাচ্ছে। ক্যানিবালাইজেশন যাকে বলে। এক্স্যাক্টলি, ক্যানিবালাইজেশন মানে নিজের ব্যবসায় নিজেই খেয়ে নেওয়া। ফলে যে আকাশ ছোঁয়া গ্রোথের আশা বাজার করেছিল সেটা পূরণ হচ্ছে না। এটা একটা ক্লাসিক মিন রিভার্সনের উদাহরণ। মিন রিভার্সন মানে কি? এটাই যে কোনো স্টকের দাম অস্বাভাবিকভাবে তার গড় দামের থেকে অনেক উপরে চলে গেলে সেটা আবার তার স্বাভাবিক গড় দামের কাছাকাছি ফিরে আসতে বাধ্য। প্রিসাইজলি। আর ঠিক এই কারণেই এফআইআইরা এই ধরনের অতি মূল্যায়িত স্টকগুলো থেকে সবার আগে টাকা বের করে নিচ্ছে। আচ্ছা, এবার আসি আইটি সেক্টরে। নিফটি আইটি ইন্ডেক্স প্রায় 0.89% নিচে। এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। সাধারণত টাকার দাম কমলে তো আইটি কোম্পানিদের লাভ হয়, কারণ তারা ডলারে আয় করে, কিন্তু এবার গল্পটা উল্টো কেন? এটা একটা ডাবল ধাক্কা। হ্যাঁ, রুপি দুর্বল হলে আইটি এক্সপোর্টার্সদের লাভ হয়, কিন্তু প্রশ্ন হলো রুপি দুর্বল হচ্ছে কেন? কারণ ইউএস ডলার শক্তিশালী হচ্ছে। ঠিক। আর ডলার শক্তিশালী হচ্ছে কারণ আমেরিকার অর্থনীতিতে চাপের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আমেরিকার অর্থনীতিতে চাপ মানে 2026 সালে সেখানকার কোম্পানিগুলো তাদের আইটি বাজেট কমিয়ে দেবে। এক্স্যাক্টলি। তাই এক্ষেত্রে কারেন্সি থেকে লাভের চেয়ে ভবিষ্যতের ব্যবসার ক্ষতি বা ডিমান্ড রিস্কের ভয়টা অনেক বেশি। ইনফোসিস, টিসিএস এর মতো স্টকগুলোতেও তাই চাপ দেখা গেছে। বুঝলাম। ট্রেন্টের মতো হাই গ্রোথ স্টকের যখন এই অবস্থা, তখন নতুন যুগের আর একটা জনপ্রিয় স্টক জোম্যাটোর প্যারেন্ট কোম্পানি ইটার্নাল এলটিডির কি খবর? সেখানেও তো আজ প্রায় 3% পতন দেখলাম। হ্যাঁ, কারণটা হলো আজ প্রায় 1535 কোটি টাকার একটা বিশাল ব্লক ডিল হয়েছে। ব্লক ডিল? হ্যাঁ, এর মানে হলো কোম্পানির পুরনো বিনিয়োগকারীরা বা প্রি আইপিও ইনভেস্টার্স যারা কম দামে শেয়ার পেয়েছিল, তারা এখন শেয়ার বিক্রি করে লাভ তুলে নিচ্ছে। এই লাগাতার সাপ্লাই স্টকের দামের ওপর একটা বিরাট চাপ সৃষ্টি করছে। বেশ, তাহলে তো চারদিকেই শুধু লাল রং। ইন্ডিগো, ট্রেন্ট, আইটি, জোম্যাটো পুরোটাই বেশ হতাশাজনক। এই পরিস্থিতিতেও কি এমন কেউ ছিল যে স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে? হ্যাঁ, আর এখানেই বাজারের আসল সৌন্দর্য। আজকের দিনে তারকা ছিল মেটাল সেক্টর, বিশেষ করে হিন্দুস্তান জিঙ্ক। হিন্দুস্তান জিঙ্ক, যার শেয়ার আজ প্রায় 4.5% বেড়েছে। নিফটি মেটাল ইন্ডেক্স ছিল একমাত্র সেক্টর যা আজ সবুজ রঙে বন্ধ হয়েছে। এক মিনিট, হিন্দুস্তান জিঙ্ক তো আদতে একটা জিঙ্ক কোম্পানি। তাহলে রুপোর দাম বাড়লে এর শেয়ার কেন এত বাড়বে? এদের ব্যবসার মধ্যে কি এমন কোনো গোপন দিক আছে যা আমরা জানি না? এটাই তো আজকের সবচেয়ে আকর্ষণীয় গল্প। হিন্দুস্তান জিঙ্ক তার মোট লাভের প্রায় 40-45% আয় করে রূপো বা সিলভার থেকে। কি বলছেন? হ্যাঁ, যা তাদের জিঙ্ক ব্যবসার একটা বাই প্রোডাক্ট। আর আন্তর্জাতিক বাজারে রূপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে, প্রায় $60 প্রতি আউন্স। ও আচ্ছা। তাই বাজার এখন হিন্দুস্তান জিঙ্ককে শুধু একটা মেটাল কোম্পানি হিসেবে না দেখে একটা রূপোর প্রক্সি স্টক হিসেবে রি-রেট করছে। এটা একটা ক্লাসিক উদাহরণ যেখানে একটা কমোডিটি বুম একটা নির্দিষ্ট স্টককে বাজারের স্রোতের বিরুদ্ধে ঠেলে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ বিশ্লেষণ আপনারা দেখছেন শুধুমাত্র উই লার্ন ইনভেস্টিংয়ে। আচ্ছা, আর কেনস টেকনোলজির ব্যাপারটা কি? কয়েকদিন আগে বিশাল পতন, আবার আজ প্রায় 14% রিকভারি। এটা তো রোলার কোস্টার রাইডের মতো। কেনস টেকনোলজির ঘটনাটা হলো একটা ক্লাসিক হাই রিস্ক হাই রিওয়ার্ডের উদাহরণ। কোম্পানির অ্যাকাউন্টিং নিয়ে কিছু গুরুতর অভিযোগের কারণে। হ্যাঁ, আমি শুনেছিলাম, বিশেষ করে এর একটি সাবসিডিয়ারি ইজ ক্র্যামকো নিয়ে। ঠিক সেই কারণে শেয়ারটি প্রায় 50% পড়ে গিয়েছিল।
কিন্তু আজ জেপি মর্গানের একটি রিপোর্ট আসায় শেয়ারটি রকেট গতিতে ফিরে আসে। তাদের রিপোর্টে বলা হয়েছে যে স্টকটি এখন খুবই সস্তা। তাদের হিসাবে পিইজি রেশিও অফ 0.7x। তাহলে বিনিয়োগকারীদের জন্য এটা একটা বাইনারি সিনারিও তৈরি করেছে, তাই তো? মানে হয় এদিকে নয় ওদিকে। ঠিক তাই। বাইনারি সিনারিও মানে হলো ফলাফল দুটোই চরম হতে পারে। যদি অভিযোগ সত্যি হয় তবে একটা ভ্যালু ট্র্যাপ, মানে সস্তা ভেবে কিনতে গিয়ে টাকা ফেসে যাবে। আর যদি অভিযোগ মিথ্যে হয়? তবে এই দামে এটা একটা মাল্টিব্যাগারও হতে পারে। বাজার এখন এই নিয়ে পুরোপুরি দ্বিধা বিভক্ত। আর এই টালমাটাল বাজারেও এইচডিএফসি লাইফের মতো একটা তুলনামূলকভাবে বোরিং ইন্স্যুরেন্স স্টক 0.54% বাড়ল কি করে? এটা হলো ফ্লাইট টু সেফটি। ফ্লাইট টু সেফটি। এটা অনেকটা ঝড়ের সময় সবাই যেমন একটা মজবুত বাড়ির খোঁজে থাকে, ঠিক তেমনই বাজারের এই অনিশ্চয়তার ঝড়ে বিনিয়োগকারীরা এমন কোম্পানিতে আশ্রয় খুঁজছে যাদের ব্যবসা স্থিতিশীল এবং গ্রোথটা ধারাবাহিক। এইচডিএফসি লাইফের অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট বা এপিই গ্রোথ প্রায় 15.5%-এর বেশি, যা সেই ভরসাটাই দিচ্ছে। বিনিয়োগকারীরা এখন আকাশ ছোঁয়া গ্রোথের থেকে বেশি সুরক্ষার দিকে ঝুঁকছে। সো হোয়াট ডাজ দিস অল মিন? আজকের এই পুরো দড়ি টানাটানির লড়াই, বিভিন্ন সেক্টরের উত্থান পতন, সবটা মিলিয়ে দিনের শেষে মূল টেকঅ্যাওয়েটা কি দাঁড়ালো? আজকের বাজার আমাদের একটা জিনিসই শিখিয়েছে, ভারতীয় বাজার এখন একটা 2 ইঞ্জিনের প্লেনের মতো। 2 ইঞ্জিনের প্লেন? হ্যাঁ, একটা ইঞ্জিন হলো আমাদের দেশীয় এসআইপির অসাধারণ শক্তি, যেটা প্লেনটাকে সব ঝড়ঝাপটা সামলে উঠতে সাহায্য করছে। কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটা, অর্থাৎ বিদেশি বিনিয়োগ বা এফআইআইদের টাকা, সেটা এখন বন্ধ হওয়ার মুখে। যতদিন না দুটো ইঞ্জিন একসাথে পুরো শক্তিতে চলছে, ততদিন আমাদের এই টালমাটাল পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। দারুণ উপমা। তাহলে এই 2 ইঞ্জিনের প্লেনের যাত্রীদের জন্য, মানে উই লার্ন ইনভেস্টিং এর সমস্ত দর্শকদের জন্য আপনার পরামর্শ কি হবে? এই পরিস্থিতিতে একজন রিটেল বিনিয়োগকারী ঠিক কি করা উচিত? প্যানিক করে সব বিক্রি করে দেবে, নাকি এটাকে কেনার সুযোগ হিসেবে দেখবে? দেখুন, প্যানিক করার কোনো কারণ নেই। রিল্যাক্স মাথায় কিছু স্ট্র্যাটেজি মেনে চললেই হবে। যেমন? প্রথমত, নিজের অ্যাকশন প্ল্যান বদলাতে হবে। গ্রোথ অ্যাট এনি প্রাইস স্টক, মানে ট্রেন্টের মতো, যেগুলোর ভ্যালুয়েশন খুব বেশি, সেখান থেকে আপাতত কিছুটা সরেছে ভ্যালু এবং সুরক্ষিত স্টকগুলিতে, যেমন এইচডিএফসি লাইফ বা কিছু ভালো ফার্মা স্টক, সেদিকে মনোযোগ দিতে হবে। আর এই যে রুপোর দাম বাড়ছে, এটাকে পোর্টফোলিওতে কাজে লাগানোর কোনো উপায় আছে? অবশ্যই। পোর্টফোলিওর 5-10% রুপো বা হিন্দুস্তান জিঙ্কের মতো প্রক্সি স্টকে বিনিয়োগের কথা ভাবা যেতে পারে। এটা টাকার অবমূল্যায়ন বা রুপি ডিপ্রিসিয়েশনের বিরুদ্ধে আপনার পোর্টফোলিওর জন্য একটা ভালো ইন্স্যুরেন্স বা হ্যাজ হতে পারে। আর যে স্টকগুলো খুব পড়ছে, যেমন ইন্ডিগো বা ট্রেন্ট, সেগুলোতে কি এখন ঢোকা উচিত? লোকে বলে বাই দ্য ডিপ। এখানে একটা খুব জরুরি নিয়ম মনে রাখতে হবে, ডোন্ট ক্যাচ ফলিং নাইভস বা পড়ন্ত ছুরি খালি হাতে ধরতে যাবেন না। রাইট। ইন্ডিগোর ক্ষেত্রে রেগুলেটরি রিস্ক আছে, যা মাপা খুব কঠিন, আর ট্রেন্টের ক্ষেত্রে আর্নিংস রিস্ক আছে। দাম স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করুন, অন্তত কয়েক সপ্তাহ কনসলিডেট করতে দিন। তার মানে বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি সব ক্ষেত্রে কাজ করে না? একদমই না। বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি তখনই কাজ করে যখন কোনো ভালো কোম্পানির শেয়ার কোনো সাময়িক কারণে পড়ে, কাঠামোগত কারণে নয়। তার মানে এই পতনকে ভালো স্টক অল্প অল্প করে জমানোর সুযোগ হিসেবে দেখা যেতে পারে। এক্স্যাক্টলি। এই সুযোগে ভালো কোয়ালিটির ডিফেন্সিভ গ্রোথ কোম্পানি অল্প অল্প করে জমানো যেতে পারে, অ্যাকিউমুলেট অন ডিপস। আচ্ছা। এছাড়াও আইপিও বাজারেও একটা স্ট্র্যাটেজি নেওয়া দরকার। মিশোর মতো আইপিওতে ভালো লিস্টিং গেইন পাওয়া গেছে। এই অস্থির বাজারে লিস্টিং গেইন বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ সেকেন্ডারি মার্কেটে যাওয়া অবস্থা তাতে বেশি দিন ধরে রাখাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর সবশেষে ক্যাশের ভূমিকা কি? হাতে কি টাকা রাখা উচিত? ক্যাশ ইজ কিং। এই মুহূর্তে পোর্টফোলিওতে 15% ক্যাশ রাখা একটা খুবই ভালো কৌশল। কেন? যদি বাজার এখান থেকে আরও পড়ে, যেমন নিফটি যদি 25,500 সাপোর্টে আসে, তখন সেই ক্যাশটা বিনিয়োগ করার একটা দারুণ সুযোগ পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বাজার এখন টালমাটাল হলেও দিশেহারা হওয়ার কিছু নেই। সঠিক কৌশল, ধৈর্য এবং জ্ঞান থাকলেই এই পরিস্থিতিতেও সুযোগ খুঁজে পাওয়া সম্ভব। একদম। বাজার যখন শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যায়, তখন আবর্জনা সরে গিয়ে আসল জহর চেনার সুযোগ করে দেয়। একদম ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এফআইআই আর ডিআইআই এর এই অসাধারণ লড়াইটা দেখলাম। কিন্তু 2026 সালের জন্য আসল প্রশ্নটা হলো, আপনার ওই 2 ইঞ্জিনের প্লেনের উপমাটা ধরেই বলছি। বলুন। বিশ্বজুড়ে যখন টাকার যোগান বা লিকুইডিটি কমতে পারে, তখন কি শুধু দেশীয় এসআইপির একটি ইঞ্জিনই বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ সামলে প্লেনটাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে?
এটা নিয়ে ভাবার অবকাশ রইল। আজকের এই গভীর বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ। বিনিয়োগ সংক্রান্ত আরও তথ্য এবং এই ধরনের বিশ্লেষণের জন্য চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিং এর ইউটিউব চ্যানেলে। নমস্কার।